আপকি আদালতে আইনমন্ত্রী কিরণ রিজিজুর বিরুদ্ধে অভিযোগ হলো যে তিনি চীনকে ভয় পান। কিরণজি, কিছু লোক বলে থাকেন আপনি এত ভয় পান যে যখন আপনি হোম মিনিস্ট্রিতে ছিলেন 5 বছর আপনি একটা বিশাল ওয়াল লাগিয়ে রেখেছিলেন, স্ক্রিন ওয়াল, আর আপনি সব সময় তাতে নজর রাখতেন চীনের ওপরে কে কোথায় যাচ্ছে কি করছে। ব্যাপারটা হলো ওই যে স্ক্রিন লাগানো ছিল গুগল আর্থের, ওটা ডেভেলপমেন্টের জন্য। আমাদের রাস্তা তৈরি হচ্ছে তো সেটা কোথায় বানানো হচ্ছে, ব্রিজ বানানো হচ্ছে তো সেটা কতদূর হলো, আর তারপর পাহাড় কেমন রয়েছে, গ্রাম কেমন রয়েছে, এসবের জন্য ছিল। যতদূর চীন, আপনি বড় অভিযোগ চাপিয়ে দিলেন, চীনকে ভয় পাই আমরা। অভিযোগ আমি চাপাইনি। রাহুল গান্ধী প্রতিদিন বলেন যে আপনি চীনকে ভয় পান, আপনি ভীতু। আপনার গ্রামের 40 কিলোমিটার দূরে এলএসি রয়েছে, ওখানে চীন এসে বসে পড়েছে, আপনি কিছু করতে পারছেন না। দেখুন, আমি আপনাকে শর্টকাটে বলে দিতে চাই। ওই সময় কংগ্রেসের ডিফেন্স মিনিস্টার অ্যান্টনি সাহেব পার্লামেন্টে বিতর্কের সময় বলেছিলেন যে 2013 এ যে এত বছর ধরে চায়না বর্ডারে রাস্তা তৈরি হয়নি, ব্রিজ তৈরি হয়নি, ডেভেলপমেন্ট হয়নি। কারণ চায়নাকে ভয় পেত, আর যদি রাস্তা তৈরি করে তো ওই রাস্তা দিয়ে চীন অ্যাটাক করে নেবে আর খুব দ্রুত আমাদের দেশের ভেতরে ঢুকে পড়বে। এই মানসিকতা থেকে এত বছর ধরে আমাদের পুরো বর্ডার এরিয়া আন্ডার ডেভেলপড ছিল। আর প্রধানমন্ত্রী মোদিজি 2014 এ যখন প্রধানমন্ত্রীর পদে বসলেন, সমস্ত পলিসি উনি চেঞ্জ করলেন। আজ সমস্ত বর্ডার এরিয়াতে, যখন আমার গ্রাম থেকে শুরু করে লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত যত বর্ডার এরিয়া আছে, এমনকি কোস্টালেও আজকে রাস্তা তৈরি হচ্ছে। আজ ওখানে ব্রিজ তৈরি হয়ে গেছে, ওখানে বিদ্যুৎ পৌঁছে গেছে, বাড়িতে, বাড়িতে জল পৌঁছে গেছে, গ্যাস পৌঁছে যাচ্ছে। তো যদি কংগ্রেসের মতো চিন্তাভাবনা করতেন, ওই মানসিকতা নিয়ে কাজ করতেন, তাহলে তো মোদিবাবু একই রকমভাবে সমস্ত বর্ডার ছেড়েই দিতেন। এমনই পড়ে থাকুন, কোনো ডেভেলপ করতে হবে না, চীনের ভয়ে যাতে ওরা চীনের ভিতরে না আসে। তো এইসব যে বলছে রাহুল গান্ধী, প্রতিদিন চায়না, চায়না, চায়না চিৎকার করছেন। উনি জানেনই না যে নেহেরু বাবুর সময় থেকে ধরে একদম সোনিয়া গান্ধীর সময় পর্যন্ত ওনারা যে অবস্থা বানিয়ে রেখেছেন বর্ডার এরিয়াতে, এনারা ক্ষমা চাইলেও আমি শান্তি পাবো না। এতটাই ওনারা দারিদ্রতা আমাদের ওখানে এমন ব্যবস্থা করে রেখেছে। সবাই গরিবই আপনি হয়ে তো থেকে। এলাকাটা চেনেন, আপনি ওখানে থাকেন, ওখানকার মেম্বার অফ পার্লামেন্ট। রজতবাবু, আমি এটা বলতে চাইবো, আপনি শুরুতেই কথাটা বলেছিলেন যে আমি এরোপ্লেন আগে দেখেছি আর গাড়ি অনেক পরে দেখেছি। কারণ আমাদের ওখানে রাস্তা তো ছিলই না, কিছুই ছিল না। কিন্তু চায়না ওয়ারের পর 1962 এর পর ফাইটার এয়ারক্রাফটের যে ট্রেনিং হতো, আমাদের গ্রামের উপর এত ফাইটার এয়ারক্রাফট উড়তো, প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 3টে-4টে অবধি শুধু এরোপ্লেনই দেখতাম আমরা, ফাইটার এয়ারক্রাফট। গাড়ি তো আমরা অনেক পরে দেখেছি। যখন বাবার সঙ্গে আমরা ৩ দিন পায়ে হেঁটে আর আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স এর কাছে পৌঁছালাম, তখন আমি জীবনে ১ম বার গাড়ি দেখেছি। আমরা তো অনেক পরে গাড়ি দেখেছি, সত্যি। কিন্তু রাহুল গান্ধীর এই অভিযোগের কতটা সত্যতা আছে যে অরুণাচলে চীন আমাদের সীমানা পার করে 4.5 কিলোমিটার ভেতরে ঢুকে ঘাঁটি গেড়েছে? এই কথাটা আমি দুঃখের সঙ্গে তো বলছি, কিন্তু এতে আমার বদমাইশি বেশি নজর আসছে। কোনো বিদেশি খবরের কাগজে, আমেরিকার খবরের কাগজে কেউ একজন লিখে দিয়েছে যে অরুণাচলের ভিতর চীন ঢুকে ওখানে গ্রাম তৈরি করেছে। তারপর ওই লেখাটা ভারতের একটা টিভি চ্যানেল আছে, ওরা সোশ্যাল মিডিয়া আর টিভি চ্যানেলে আবার এটা দেখিয়ে দিল বড় করে যে অরুণাচলের ভিতরে চীন ঢুকে পড়ে গ্রাম বানিয়ে ফেলেছে। তার পরের দিন যখন সত্যতাটা জানা গেল, যে ছোট করে লিখে দিল, আর ওহো! এই যে খবরটা, সেটা হ্যাঁ, চীন তো দখল করেছিল, কিন্তু সেটা ১৯৫৯ সালে দখল করেছিল। ছোট করে লিখে দিল। আর তার পরের দিন আবার লিখল যে ১৯৬২ সালে কিছু এলাকা দখল করেছিল, কিন্তু এখন তো তেমন কিছু হয়নি। কিন্তু ওই যে মিথ্যে কথাটা প্রচার হয়ে গেল, তার যে ব্যাখ্যা, ক্লারিফিকেশন, সেটা আর কেউ দেখতেও পেল না। তো এটা বদমাইশি নয় তো আর কি? কিরণজি, উনি কিছু স্যাটেলাইট ইমেজেস দেখিয়েছিলেন, যেটা আমি আপনাকে দেখাতে চাইব। হ্যাঁ। তাতে উনি দেখিয়েছেন যে চীন কিভাবে বর্ডারের পাশে গ্রাম বসিয়ে ফেলেছে। আর ওটা ওটা আমি দেখে দেখেছি। আপনি বলুন এটা কি জিনিস। এটাই সেই ছবি যা বলছে যে বর্ডারের একদম পাশেই চীন
গ্রাম বসিয়ে ফেলেছে, 101টা বাড়ি এখানে বানানো হয়েছে, কয়েকশো লোককে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর বলছেন যে চীন এইসব বিল্ডিং বানিয়ে ফেলেছে যাতে ওদের জোর ওখানে বেড়ে যায়। আপনি যে এই যে ছবিগুলো দেখাচ্ছেন, ওটা হলো সিকিম আর ওই যে ভুটানের সাইডে চুম্বি ভ্যালির নিচে তিস্তা নদী বয়ে যাচ্ছে, ওটা সেখানকার ছবি। ওটা ভুটান সাইডের। আর তার আগে আপনি যে গোল, গোল যে সেটেলমেন্ট গুলো দেখালেন, সেটা সাবানসারি অরুণাচল প্রদেশের একটা সাইডের। আর আমি লাস্ট ইয়ার ওখানে গিয়েছিলাম। আর মাজা আমাদের যে লাস্ট পয়েন্ট মাজা, আর ওই মাজাতেই আমরা হেলিকপ্টার ল্যান্ড করি, আর ওখানে আমাদের রাস্তার কনস্ট্রাকশন চলছে। আর ওই মাজা থেকে মোটামুটি প্রায় ১৫ কিলোমিটার আগে একটা গ্রাম তৈরি হয়েছে। আর এই যে মাজা, এই যে ছবিটা মানে নভেম্বর 2020 ছবি যেটা দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা 1959 এ আমাদের ওখানে যখন আর্মি ছিল না, তখন আসাম রাইফেলস মোতায়েন হয়েছিল। আর চীন 1959 এ ওটা দখল করে আর আমাদের সমস্ত আসাম রাইফেলসের সমস্ত জওয়ানকে মেরে ফেলে। ১-২ জন বেঁচে ছিলেন, তারা পালিয়েছেন। বাকি সবাই ওখানেই নিজেদের জীবন কোরবানি দিয়েছিলেন। আর ওটা 1959 থেকে রয়েছে। আর আজ বদমাইশি করে দেশকে বিভ্রান্ত করার জন্য বলছে মোদিবাবু আমলে এরা ভিতরে ঢুকে গ্রাম বানিয়েছে। সাহস থাকলে তো যাও না, ওখানে গিয়ে দেখে এসো। 1959 এ কিভাবে চীন দখল করেছিল, নেহরু তো বলেছিলেন যে এই দেশে আর্মির দরকারই নেই। সেই সময়কার কথা এটা। আর এত খারাপ লাগে, আমার তো খুবই খারাপ লাগে। কারণ এক তো মিথ্যে কথা ছড়ানো হচ্ছে, আর বড়, বড় লোকেরাও ওই মিথ্যাটাকে আরো বড় মিথ্যা বানিয়ে বলছে। দেশের সুরক্ষার সঙ্গে কোনো রকম আপোস করা যাবে না। আর দেশ শুধু মোদিবাবুর নেতৃত্বেই সুরক্ষিত আছে। এটা আমি আপনাকে বলতে পারি। এরা আগে অনেক দর কষাকষি করেছে। কিন্তু উনি এটা মানেন না। উনি বলছেন যে চীনও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এখন, আর আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট করছি। উনি বলছেন যে অরুণাচলে চীনের সেনারা ঢুকে পড়ে আমাদের সেনাদের পিটিয়ে গেছে। সবার আগে আপনি বলুন, রাহুল গান্ধী বলেছেন যে চীনের সেনা ঢুকে ভারতীয় সেনাদের পিটিয়ে গেছে। এই পেটানো শব্দটা কতটা লজ্জাজনক শব্দ। আর এখন ওরা পিটিয়ে যেতে পারবে না। আমরা এই মুহূর্তে খুব ফুলিয়ে ফাঁপিয়ে বলব না, কিন্তু এখন আর ইন্ডিয়ান আর্মি আগের মতো নেই যে কংগ্রেসের সময় তাদের যে পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল। আমরা লড়াই করার কথা বলছি না, কিন্তু আমাদের টেরিটরি সুরক্ষিত রাখার জন্য মোদিবাবু যে কাজগুলো করেছেন, এটা সেনসিটিভ ইস্যু, তাই বুক বাজিয়ে হয়তো বলছি না, কিন্তু মোদিবাবু যেটা করেছেন সেটা না কেউ ভাবতে পারবেন আর না কখনো কেউ করেছেন। জনতার মধ্যে থেকে কেউ এই ব্যাপারে কথা বলতে চান? চায়নাকে নিয়ে কোনো প্রশ্ন? স্যার, ডেফিনেটলি আপনি চায়না বর্ডার ইন্সপেক্ট করেছেন, ভিজিটও হয়তো করেছেন। ওখানকার জওয়ানদের সঙ্গে আপনার ইন্টারাকশন হয়েছে হয়তো। তো আমাদের জওয়ানরা যেটা বলেছেন সেইটাই কিন্তু দ্যাট শুড বি আওয়ার ফাইনাল ভার্ডিক্ট। দ্যাট শুড বি ফুল অ্যান্ড ফাইনাল। দেয়ার শুড বি নো কন্ট্রোভার্সি অ্যাট অল। হ্যাঁ, আর্মি তো ক্লিয়ার কাট কিছু জিনিস বলেছে, কংগ্রেস পার্টি তো সেটা মানতেই চাইছে না। এরা আর্মিকেই মানছে না। এই গত পরশু একটা স্টেটমেন্ট এসেছে কংগ্রেস পার্টির থেকে যে এই সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে, বালাকোটে এয়ার স্ট্রাইক করা হয়েছে, তার প্রমাণ চাই। তো এই যে আর্মির যে ফাইনাল কথা সেটাই মানতে চাইছে না ওরা, এটা তো আমি বলছি না। আর ডিফেন্সের যে সিনিয়র অফিসার উনি বলছেন এটা, কিন্তু যখন ডিফেন্সের তরফ থেকে কিছু বলা হয় বা বলা হয়ে গেছে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রশ্ন তোলা উচিত নয়। কিরণজি, অনেকবার রাহুল গান্ধী বেশ ভালো কথা বলেন যে চীনের সঙ্গে কিভাবে লড়াই করা উচিত, সেনাদের কিভাবে কাজ করা উচিত। সেরকম একটা উদাহরণ আমি আপনাকে দেখাতে চাইবো, যেটা উনি বলেছিলেন। ব্যাপারটা শেখার আছে। You are using the Indian Army, the Indian Navy, the Indian Air Force to protect India from China. If you use India's laborers, India's farmers, India's workers, you will not need the Army, Navy and Air Force to be standing over there. China will not have the guts to come inside. আপনি শ্রমিকদের, কৃষকদের সাপোর্ট করলে আর্মির কোনো দরকার পড়বে না। এই যে স্টেটমেন্টটা রাহুল গান্ধী দিয়েছেন, আমার মনে হয় যে নেহরুবাবু যে কথা বলেছিলেন আর কি, ইন্ডিয়ান আর্মিকে ব্যান করা হোক, রাহুল গান্ধী তো ওই স্টেটমেন্টটাকে আরো ইমপ্রুভ করে বলে দিলেন আর কি। কৃষকদের
শ্রমিকদের লড়াই করার জন্য পাঠিয়ে দাও। উনি এইরকম স্টেটমেন্ট দিলে তার উত্তর দেওয়ার দরকার পড়ে বলে আমি মনেই করি না। কিন্তু উনি একটা গুরুতর অভিযোগ এনেছেন যে ভারত সরকার এখন ঘুমিয়ে রয়েছে, চীন যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে, ওরা যখন তখন আক্রমণ করতে পারে, যুদ্ধ হবে, আর আপনারা সেটা ইগনোর করছেন কারণ আপনারা ভীতু। এই সমস্ত জিনিস ডিফেন্স পলিসি যিনি দেখেন আর যারা ডিফেন্স এক্সপার্ট আছেন, সেই পর্যায়ের আলোচনা হওয়া উচিত। পাবলিক ডোমেনে লড়াই কবে হতে পারে, কিভাবে হওয়া উচিত, সেটা রাহুল গান্ধীরও বলা উচিত নয়, কারোরই বলা উচিত নয়। আমি ওই জিনিসটা বুঝি, আমার গ্রামে, আমার বর্ডার এলাকায় কি হয়, কিন্তু কিছু জিনিস এমন রয়েছে সেটা বলা উচিত নয়। রাহুল গান্ধীর মতন লোকের নিজের কথাবার্তায় লাগাম লাগানো উচিত। কোন জিনিসটা বলা উচিত আর কোনটা বলা উচিত নয়। কোনটা দেশ স্বার্থে আর কোনটা দেশের স্বার্থে নয়। এই পার্থক্যটা তো অন্তত বুঝুক। আপনার কি মনে হয় উনি চায়নার ব্যাপারে এক্সপার্ট সেই জন্য বলেন? উনি নিজেকে সবকিছুতেই এক্সপার্ট মনে করতে পারেন। কিন্তু ওনাকে যে নোট দেওয়া হয় তার বাইরে বললেই ওনার পার্টিরই ক্ষতি হয়ে যায়। কিরণজি, আজকের নিউজ পেপারে খবর ছাপা হয়েছে, যাতে লেখা হয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ লে পিডি নিত্যা উনি বলেছেন যে সিকিউরিটি ফোর্সেস হ্যাভ লস্ট অ্যাক্সেস টু 26 to 65 পেট্রোলিং পয়েন্ট ইন লে লাদাখ। কোথাও কোথাও চীন ভারত বর্ডারের মাঝে হাজার হাজার কিলোমিটারের ডিস্টেন্স, সেখানে ডিমার্কেশন করা নেই। কখনো পেট্রোলিং করা হয়, আবার কখনো বরফ বেশি পড়লে সেখানে পৌঁছানো যায় না। কারণ ডিমার্কেশন করা নেই সেই ইংরেজদের আমল থেকে। না ওখানে কোনো পাথরের কোনো চিহ্ন আছে, না কোনো বিল্ডিং বা সেরকম স্ট্রাকচার রয়েছে। তো এটা এমন একটা এলাকা যেখানে ১৫, ১৬, ১৮,০০০ ফুট ওপরে -30, -40 থাকে উইন্টারে। এমন কিছু জায়গা রয়েছে যেখানে পৌঁছানোও যায় না। ওনারা টাইম টু টাইম পেট্রোলিং করতে থাকে। কখনো, কখনো যেখানে সুবিধা হয় সেখানেই পেট্রোল পয়েন্ট করে নেয়। তো এসব খুবই আ আনডিজাইনেটেড এরিয়া কিছু হয়ে থাকে। হয়তো সেটারই উল্লেখ করছেন। আমি দেখিনি যেটা উনি বলেছেন। সেটাই একটা আরকি। কথা আপনি জনগণের জন্য বলতে পারেন, আপনি চীনের, অরুণাচলের বর্ডার খুব ভালোভাবে চেনেন, তো চীনের দিক থেকে সত্যিই কি আমাদের উপর কোনো বিপদ আছে? আমাদের সেনা কি চীনের মোকাবিলা করার জন্যে সক্ষম? তারা কি প্রস্তুত? যবে থেকে মোদিবাবু প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের সমস্ত বর্ডার এরিয়া সুরক্ষিত রয়েছে এবং সুরক্ষিত করার জন্য যত রকম সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।